ছাত্ররা আশা করি বাড়িতে ভালো আছো। আজকে আমরা এইটের ভূগোলের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমাদের নবম অধ্যায় আছে উত্তর আমেরিকা। উত্তর আমেরিকার কথা আমরা যখনই পড়তে যাব তখন আমাদের কতগুলো বিষয় মাথায় আসবে। সেটা যেমন ধরো গ্র্যান্ড ক্যানিয়ন, ক্যানিয়ন মানে কি? গিরিখাত। তোমরা জানো যে কলোরাডো নদীতে আছে এটা গ্র্যান্ড ক্যানিয়ন। তারপর নায়াগ্রা জলপ্রপাত, এছাড়াও তোমরা গ্রিনল্যান্ড, তোমরা জানো যে সব থেকে বড় দ্বীপ গ্রিনল্যান্ড। এটা প্রাকৃতিক বিষয় গেল। আরও কিছু যদি দেখে, যেমন আটলান্টা, যেমন মানুষের তৈরি, যেমন আটলান্টা বিমানবন্দর। ও প্রাকৃতিক জিনিস একটা আছে যেটা সুপিরিয়র হ্রদ, না বললেই নয়। হ্রদ এটার উল্লেখ করা বিশেষ জরুরি, কারণ এটা স্বাদু জলের সব থেকে বড় হ্রদ। স্বাদু জল অর্থাৎ সুপিরিয়র, যার জল, যেই হ্রদের জল আমরা পান করতে পারি, অর্থাৎ লবণাক্ত নয়। এটা আটলান্টা বিমানবন্দর, তাছাড়া আধুনিক শহর, এই সমস্ত এই সব কিছু আমরা উত্তর আমেরিকা মহাদেশটার মধ্যে দেখতে পাই। গ্র্যান্ড ক্যানিয়ন, নায়াগ্রা জলপ্রপাত, গ্রিনল্যান্ডের মতন একটা বড় দ্বীপ, আটলান্টা বিমানবন্দর, আধুনিক বিভিন্ন শহর যেমন তোমার গিয়ে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, টরন্টো, এরকম অনেক বড় বড়, ক্যালিফোর্নিয়া, সুপিরিয়র হ্রদ, এই সব কিছু আমরা উত্তর আমেরিকার মধ্যে পেয়ে যাব। এখন বিষয়টা হচ্ছে, উত্তর আমেরিকাকে আমরা কবে থেকে জানতে পারছি? উত্তর আমেরিকার কিন্তু ইতিহাস আমাদের কাছে খুব বেশি পুরনো নেই। অর্থাৎ 500 বছর থেকে, আজ থেকে মোটামুটি 500 বছর আগে আমরা কিন্তু কেউ উত্তর আমেরিকার সম্বন্ধে জানতাম না। 500 বছর আগে উত্তর আমেরিকা সম্বন্ধে জানতাম না। জানতে পারলাম কবে থেকে? যখন ইউরোপের নাবিকরা এই 1400 থেকে 1500 খ্রিস্টাব্দে যে তারা বিভিন্ন দেশ, বিভিন্ন স্থলভাগ, বিভিন্ন জলপথ আবিষ্কার করতে বেরিয়েছিলেন দুঃসাহসিক নাবিকেরা, তাদের যে বর্ণনা সেখান থেকে আমরা জানা শুরু করলাম। প্রথম কে গেলেন? ক্রিস্টোফার কলম্বাস। তোমরা এনার নাম অবশ্যই জানো, এর আগেও পেয়েছো, এখানেও পাবে। ক্রিস্টোফার কলম্বাস 1492 খ্রিস্টাব্দে ভারতে আসার জলপথ আবিষ্কার করতে বেরোলেন। ভারতে আসতে চাইছিলেন, কিন্তু উনি কি করলেন? উত্তর আমেরিকার যে পূর্ব দিকের যে দ্বীপগুলো আছে সেখানটা গিয়ে উপস্থিত হলেন, এবং ওটাকে তিনি ভারতীয় দ্বীপ হিসেবে কিন্তু ভুল করলেন। এইবারে আমরা কিভাবে এই বিষয়টা জানতে পারছি আমেরিগো ভেসপুচি নামে। এই নামটা খুবই গুরুত্বপূর্ণ। আমেরিগো ভেসপুচি 1501 খ্রিস্টাব্দে কলম্বাসের পথ ধরে ভারতে আসার জন্য রওনা দিলেন। কিন্তু উনি ওই আমেরিকার যে পূর্ব দিকের উপকূল সেখানটা গিয়ে যখন উপস্থিত হলেন, তখন বুঝতে পারলেন যে এই দ্বীপটা আসলে ভারতবর্ষ নয়। তাহলে উনি তখন কি করলেন? তখন ওনার নাম অনুসারে ওই দ্বীপটার নাম দিলেন আমেরিকা। এইবার এইখান থেকে, এই জন্য আমেরিগো ভেসপুচি উত্তর আমেরিকা বা এই আমেরিকা দেশটার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা নাম। এবারে আমরা যেটা জানবো উত্তর আমেরিকার সম্বন্ধে, এর বিস্তারটা কেমন। এই বিস্তারটা কোথায়? এই বিস্তারটা তোমরা এই যে বইয়ের, যেমন উত্তর আমেরিকা যেখানে শুরু হচ্ছে, এখানে যে এক নজরে আছে, এক নজরেতে তোমরা দেখতে পাবে
মানে একটু জায়গার মধ্যে তোমরা আমেরিকা সম্বন্ধে কতদূর বিস্তার কী বৃত্তান্ত এই সমস্ত জেনে যাবে। যেমন 7 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 7 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে এটার বিস্তার হচ্ছে কত, 84 ডিগ্রি উত্তর অক্ষাংশ। আর পূর্ব পশ্চিমের বিস্তারটা এটা হচ্ছে উত্তর দক্ষিণের বিস্তার, ও 7 ডিগ্রি উত্তর থেকে 84 ডিগ্রি উত্তর। আর কত 20 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে শুরু করে 173 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত বিস্তার। অর্থাৎ পূর্ব দিকে এটা 20 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে শুরু হয় 173 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত এর বিস্তার। বিরাট বড় একটা মহাদেশ। মহাদেশটার সীমা কি, যদি মহাদেশটার আমরা চারপাশটা দেখি, মহাদেশটা মোটামুটি তোমরা ম্যাপটা দেখবে, ম্যাপটাতে মোটামুটি এইরকমভাবে মহাদেশটা হয়েছে, আরও একটু বাগবে এরকমভাবে মহাদেশটা হয়েছে। এই যে মহাদেশটা যদি চারপাশটা দেখো তাহলে দেখবে চারিদিকে মোটামুটি সাগর মহাসাগরে ঘেরা আছে। এটা কি এইরকম জায়গাটা, এখানটা তো আলাস্কা আছে, এইরকম জায়গায় যে এশিয়া শুরু হচ্ছে, এখানটায় আছে কি বেরিং প্রণালী, এখানে আছে, মুছে দিই, দুটো মহাদেশ বা দুটো ভূখণ্ডকে যে সংকীর্ণ জলস্থানটা দিয়ে ভাগ হয় সেটাকে প্রণালী বলছে। এইবারে এই যে পশ্চিম দিক আর দক্ষিণ দিকে আছে কি প্রশান্ত মহাসাগর। এখানটায় উত্তর আমেরিকার সঙ্গে এখান থেকে দক্ষিণ আমেরিকা শুরু হচ্ছে। এই জায়গাটা ছিল আসলে একটা যোজক, এই যোজকটার নাম ছিল পানামা। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই 1914 সালে, মনে রাখবে 1914 সালে এই যোজকটাকে কেটে কি করা হলো, খাল করে দেওয়া হলো। এই যোজকটা হয়ে গেল কি হলো, খাল। এই যোজকটাকে করা হলো 1914 সালে, খাল করা হলো। কেন করা হলো? কারণ দক্ষিণ আমেরিকার এই পশ্চিম দিকের দেশগুলোর সঙ্গে উত্তর আমেরিকার পূর্ব উপকূল এবং ইউরোপের যে ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্যের জন্যে জলপথ নির্মাণ হলো এইভাবে, ঠিক আছে। তাহলে এই আরেকটা যেটা, সেটা হচ্ছে এই পূর্ব দিকে আছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর, উত্তরে আছে উত্তর মহাসাগর। এই সমস্ত জলভাগ দিয়ে এই মহাদেশটা ঘেরা রয়েছে। প্রধান নদী কি, এত বড় একটা মহাদেশ, তার প্রধান নদী হচ্ছে মিসিসিপি মিসৌরি নদী। প্রধান নদী হলো মিসিসিপি মিসৌরি। মিসিসিপি মিসৌরি নদী, এটার দৈর্ঘ্য হচ্ছে, মানে এটা কিন্তু দুটো নদী, একটা মিসিসিপি মিসৌরি, এটা হচ্ছে দুটো নদী, এদের যৌথ প্রবাহটা নীল নদের থেকেও খানিকটা বড়। সেটা হচ্ছে 6270 কিলোমিটার, 6270 কিমি, 6270 কিমি, খুবই বড়। আর উচ্চতম শৃঙ্গ আলাস্কা রেঞ্জের ম্যাককিনলি। উচ্চতম শৃঙ্গ ম্যাককিনলে, এটা হচ্ছে 6190 মিটার। এটা হলো 6000 উচ্চতম শৃঙ্গ, 6000। এটা কোথায় আছে? এটা হচ্ছে আলাস্কা রেঞ্জ বলে একটা আছে, যেটা আমরা এক্ষুনি পড়ব। সেই আলাস্কা রেঞ্জে উচ্চতম শৃঙ্গ মাউন্ট ম্যাককিনলে, এটা হচ্ছে উচ্চতম শৃঙ্গ। এবার কটা দেশ আছে মহাদেশটাতে দেশ, আমরা যেহেতু উত্তর আমেরিকাতে
দেখি কি যে খুব বড় বড় দুটো দেশ, বিশেষ করে কানাডা আর আমেরিকা, এছাড়াও আছে গ্রিনল্যান্ড বড়। তার এর জন্য আমাদের খুব বেশি মনে হয় না যে খুব বেশি দেশ আছে, কিন্তু এখানটায় মোট দেশ আছে 23টি দেশ আছে, অনেকগুলো দেশ রয়েছে, 23টি দেশ। মহাদেশটাতে শহর আছে কি কি, অত্যাধুনিক শহর। আমি প্রথমেই বললাম অত্যাধুনিক শহরের কথা বললে আমেরিকা অত্যাধুনিক শহর ভরে আছে। এবং নিউ ইয়র্ক আছে, নিউ ইয়র্ক তোমরা জানো এই মুহূর্তে তো নিউ ইয়র্ক হচ্ছে একদম খবরের হেডলাইনে রয়েছে, কারণ দারুণভাবে করোনা আক্রান্ত সংখ্যা ওখানটায় বেড়েছে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, যেটা আমেরিকা মহাদেশ আমেরিকা দেশটার হচ্ছে রাজধানী। তারপর ক্যালিফোর্নিয়া, মেক্সিকো সিটি, শিকাগো তোমরা জানো শিল্পের একটা বিরাট প্রাণকেন্দ্র শিকাগো, টরন্টো কানাডার রাজধানী, এরকম অনেক শহর আছে। আমি কয়েকটার নামই বললাম, তোমাদের এই বইয়ের মধ্যেও এই নামগুলোই রয়েছে এরকম। এইবারে আমরা জানবো যে আমেরিকা মহাদেশটার সম্পর্কে। এবার আমেরিকা মহাদেশের যে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য, সেই ভূপ্রাকৃতিক বৈচিত্র্য নিয়ে আমরা আলোচনা করব এবং এর মধ্যে দিয়েই আমরা আমেরিকা মহাদেশের আলোচনায় প্রবেশ করব। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য যদি আমরা দেখি, কয়েকটা ভাগে আমেরিকার ভূপ্রকৃতিকে ভাগ করা যায়। তার মধ্যে প্রথম যে ভাগটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা। কর্ডিলেরা কথার অর্থ হচ্ছে শৃঙ্খল। কিসের? পর্বতের শৃঙ্খল। কর্ডিলেরাটা কিভাবে তৈরি হয়েছে, যে তোমরা জানো যে অভিসারী পাত সীমানা, তোমরা যদি অস্থিত পৃথিবীটা খোলো, অস্থিত পৃথিবীর যে চ্যাপ্টারটা আছে সেখানে যদি খোলো 8 পৃষ্ঠায় আছে, দেখবে অভিসারী পাত মানে কি? সমুদ্রপাত বা সামুদ্রিক পাত। আর মহাদেশীয় পাত। এই দুটো পাতের মাঝখানের যে পলি, সেটা ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে। যেমন আমাদের আবার দুটো মহাদেশীয় পাতের মধ্যেও হয়, যেমন হিমালয় তৈরি হয়েছে। সমুদ্রপাত আর মহাদেশীয় পাত, এই দুটো পাতের মাঝখানের যে পলি, সেটা ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি করে। এইভাবে এদের হচ্ছে কিন্তু শৃঙ্খলাটা তৈরি হয়েছে। এটা বেরিং প্রণালী থেকে শুরু করে, তোমরা এখানটা দেখবে বেরিং প্রণালী থেকে শুরু করে এটা পানামা খাল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এবার কি কর্ডিলেরা আরও দক্ষিণ দিকে, এবং এখানে পানামা খাল পর্যন্ত এখানে শেষ না, আরও দক্ষিণ দিকে ওটা আন্দিজ নামে দক্ষিণ আমেরিকায় প্রসারিত হয়ে গেছে। তাহলে কর্ডিলেরাটা, আর এই কর্ডিলেরাটা কীরকম? মাঝখানের যে অংশটা সেটা হচ্ছে কি চওড়া, আর এর যে সরু দুদিকটা হচ্ছে সরু হয়ে গেছে। কর্ডিলেরার যে এই প্রকৃতিটা এখানটা, এইটাকে বলা হচ্ছে কি, এই ধরনের পাতকে বলা হচ্ছে যে যেখানে দুটো মহাদেশীয় পাত আর সামুদ্রিক পাত এরকমভাবে হয়, তাকে বলা হচ্ছে তোমার গিয়ে অভিসারী পাত। এখানে অভিসারী পাত দুটো কোনটা? একটা হচ্ছে আমেরিকান পাত আর একটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় পাত। প্রশান্ত মহাসাগরীয় পাত আর আমেরিকা পাতের যে মাঝখানের যে পলি, সেটা ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বতগুলো সৃষ্টি হয়েছে। এখানে অনেকগুলো রেঞ্জ রয়েছে, যেমন কোস্ট রেঞ্জ, আলাস্কা রেঞ্জ, ব্রুকস রেঞ্জ, এই সমস্ত রেঞ্জগুলো আছে। এর মধ্যে যে আলাস্কা রেঞ্জ আছে, এখানেই আছে মাউন্ট ম্যাকিনলি। এখানেই আছে কি মাউন্ট ম্যাকিনলি হচ্ছে উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ। যেমন আমাদের এশিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, একই সঙ্গে মাউন্ট এভারেস্ট অবশ্য সারা পৃথিবীরই সর্বোচ্চ শৃঙ্গ। যাই হোক, এইরকম রেঞ্জগুলো রয়েছে। এই সমস্ত অঞ্চল দিয়ে বেশ কিছু, আবার এই যে পার্বত্য অঞ্চল, এই পার্বত্য অঞ্চলের মধ্যে বেশ কিছু নদী আছে, বেশ কিছু নদী প্রবাহিত হচ্ছে। নদীগুলো কোনগুলো? ইউকন,
কলোরাডো, এই যে কলোরাডো নদীর উপরেই হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে, কলোরাডো, কলম্বিয়া, ফ্রেজার, এই সমস্ত নদীগুলো এখান থেকে প্রবাহিত হয়েছে এবং নদী তার গতিপথের মধ্যে অনেক উপত্যকা, অবদমিত অঞ্চল, গিরিখাত এই সমস্ত সৃষ্টি করে পশ্চিম দিকে কি আছে? পশ্চিম দিকে আছে প্রশান্ত মহাসাগর। পশ্চিম দিকে এটা প্রবাহিত হয়ে প্রশান্ত সাগরে মিলিত হয়েছে। এইবারে এই অঞ্চলের মধ্যে আমরা আরেকটা জিনিস দেখতে পাবো, সেটা হলো মৃত্যু উপত্যকা। মৃত্যু উপত্যকা তোমাদের টিকা হিসেবে টিকা হিসেবে এটা অবশ্যই পড়বে তোমরা। মৃত্যু উপত্যকাটা কি? মৃত্যু উপত্যকা হচ্ছে আসলে এটা কি পশ্চিমের পার্বত্য অঞ্চল ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশে এই উপত্যকাটা আছে। সেটা কি সমুদ্রপৃষ্ঠ থেকে এটা 90 মিটার নিচে, সমুদ্রপৃষ্ঠ থেকে এটা 90 মিটার নিচুতে আছে। এর ফলে কি হয়েছে, এখানকার মাটি জল এত বেশি লবণাক্ত, এখানে কোনো জীব বা কোনো উদ্ভিদ কিছুই জন্মাতে পারে না। এই জন্য এটার নাম দেওয়া হচ্ছে কি মৃত্যু উপত্যকা। ঠিক আছে, এবারে এখানটায় কি হচ্ছে, এখানটায় 56 ডিগ্রি টেম্পারেচার এখানটায় নোট করা হয়েছে, 56 ডিগ্রি সেলসিয়াস। 56 ডিগ্রি সেলসিয়াস নোট করা হয়েছে, যেটা উত্তর গোলার্ধের পশ্চিম গোলার্ধের হচ্ছে এটা হচ্ছে নিম্নতম স্থান আর উষ্ণতম স্থান। পশ্চিম গোলার্ধের এটা উত্তর আমেরিকার এটা উষ্ণতম স্থান আর পশ্চিম গোলার্ধের এটা নিম্নতম স্থান। এই হচ্ছে মৃত্যু উপত্যকা। ঠিক আছে, এবারে আমরা শুরু করব পরেরটা, পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা শিশোর। এবং পরের যে ভূপ্রকৃতি আমরা দেখতে পাবো সেটা হচ্ছে মধ্যভাগের সমভূমি অঞ্চল। মধ্যভাগের সমভূমি অঞ্চলটা কিরকম? পশ্চিমের পার্বত্য অঞ্চল ও পূর্বভাগের উচ্চভূমি অঞ্চলের মাঝখানে উত্তরে সুমেরু থেকে দক্ষিণে মেক্সিকো উপসাগর পর্যন্ত এক বিশাল অঞ্চল জুড়ে এই সমভূমিটা আছে। এইখানটা তোমরা এটা দেখতে পাবে, উত্তরে এই যে এইখান থেকে মোটামুটি এই গেল পশ্চিমের পার্বত্য অঞ্চল, সুমেরু থেকে দক্ষিণে মেক্সিকো সাগর, এই যে মেক্সিকো সাগর এখানটা আছে, এই পর্যন্ত এটা বিস্তৃত আছে। বিরাট অংশ জুড়ে, প্রায় পুরো অংশটা জুড়েই এটা আছে। ওই যদি আমরা কর্ডিলের অংশটা বাদ দিয়ে ভাবি, এই অঞ্চলটা কি হচ্ছে, এটাকে এই জন্য বলা হচ্ছে কি বৃহৎ সমভূমি। এই অঞ্চলটাকে কি বলা হচ্ছে? বৃহৎ সমভূমি হচ্ছে বা গ্রেট প্লেন। এবারে মধ্যভাগের এই যে সমভূমি অঞ্চল, এটা ম্যাকেনজি, সেন্ট লরেন্স, মিসিসিপি প্রভৃতি এই জায়গা থেকে, যেমন কর্ডিলেরাতে ছিল কলম্বিয়া, কলোরাডো, ইউকন, ফ্রেজার। এইবার এই অঞ্চলটাতে যে মিসিসিপি, মিসৌরি নদী আছে, সেন্ট লরেন্স, ম্যাকেনজি, এই সমস্ত নদীগুলো এখানটা এই অববাহিকার মধ্যে আছে। এই অঞ্চলটাকে কিন্তু পুরোপুরি সমতল না, এটা অনেকটা কি তরঙ্গায়িত বলা, হ্যাঁ, অনেকটা হচ্ছে কি তরঙ্গায়িত, পুরোপুরি সমতল নয়, তরঙ্গায়িত। এই সমভূমির উত্তর দিকে হাডসন উপসাগরকে বেষ্টন করে কানাডীয় শিল্ড অঞ্চল, হাডসন উপসাগর, এই যে হাডসন উপসাগর, এই যে আমেরিকা মহাদেশটা আছে, তোমরা বইটা দেখবে ভালো করে, ম্যাপ দেখে পড়বে, ভালো লাগবে। এই যে এই জায়গাটা যে আছে এটা হচ্ছে হাডসন উপসাগর। এইখান দিয়ে বেশ কিছু দ্বীপ আছে, এখানে ছোট ছোট দেখবে একটু জলভাগের মতন চিহ্ন করে দেওয়া আছে। এইখানটা বেশ কিছু দ্বীপ বলছি, তোমার গিয়ে বেশ এই যে এই অঞ্চলটা জুড়ে আছে, এখানে কিছু হ্রদ রয়েছে। যাই হোক, এই অঞ্চলটাকে কানাডীয় শিল্ড অঞ্চল বলা হয়। হ্যাঁ, কানাডীয় এগুলো, এই অঞ্চলটা হচ্ছে পৃথিবীর যে প্রাচীনতম যে ভূখণ্ড, সেই ভূখণ্ডের এটা একটা কানাডীয় শিল্ড অঞ্চলটা, এই অঞ্চলটা সৃষ্টি হয়েছে। এবার এখানটায় এই কানাডীয় শিল্ডটা কীরকম, এই শিল্ড অঞ্চলটা
দীর্ঘদিন হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে এটা সমপ্রায় ভূমিতে পরিণত হয়েছে। সমপ্রায়, প্রায় সমভূমি, সমপ্রায় ভূমিতে পরিণত হয়েছে। ঠিক আছে, কানাডীয় শিল্ড অঞ্চলটা কেন হয়ে সমপ্রায় ভূমিতে পরিণত হলো? কারণ তোমার গিয়ে হিমবাহের ক্ষয়কার্যের ফলে এটা সমপ্রায় ভূমিতে পরিণত হয়েছে। এখানে বেশ কিছু হ্রদ, মানে এই ক্ষয়কার্য যেখানে একটু বেশি হয়েছে সেই জায়গাটা আরও অবনমিত হয়ে গেছে। এটা তো ক্ষয়কার্যের জন্য সমপ্রায় ভূমিতে পরিণত হলো। যেখানে একটু বেশি ক্ষয়কার্য হয়েছে সেখানটায় বিভিন্ন হ্রদ সৃষ্টি হয়েছে। সেই হ্রদগুলোর মধ্যে আছে ইউনিপেগ, আথাবাস্কা, এই সমস্ত হ্রদ, গ্রেট বিয়ার, এই সমস্ত হ্রদগুলো রয়েছে। এছাড়াও এই সেন্ট লরেন্স নদীটা দিয়ে বিশেষ করে এই সমভূমির অঞ্চলে দক্ষিণ পূর্ব যে অংশ আছে সেই দক্ষিণ পূর্ব 5টা হ্রদের সৃষ্টি হয়েছে। এবং 5টা হ্রদ কি কি? সুপিরিয়র, সুপিরিয়র আমি বললাম প্রথমেই যে সুপিরিয়র হলো পৃথিবীর সর্ববৃহৎ সাধু জলের হ্রদ বা সুপেয়, যার জল পান করা যেতে পারে। আর কি? মিচিগান, মিচিগান, হুরন, ইরি, অন্টারিও। এই যে 5টা বৃহৎ হ্রদের সৃষ্টি করেছে এবং এই 5টা বৃহৎ হ্রদের যে আশপাশের অঞ্চল সেটাকে বলা হয় পঞ্চ হ্রদের দেশ। এই যে এর আশপাশের যে স্থানটা আছে সেটাকে বলা হচ্ছে কি পঞ্চ হ্রদের দেশ। তাহলে যদি পঞ্চ হ্রদের দেশের যে 5টা হ্রদ কি কি? সুপিরিয়র, মিচিগান, হুরন, ইরি আর অন্টারিও, এই 5টা হ্রদ। এই 5টা হ্রদকে বলা হচ্ছে একসঙ্গে পঞ্চ হ্রদ। এইবারে এই যে মধ্যভাগের যে সমভূমিটা আছে এই সমভূমিটা এত বড়, তো এই সমভূমি অঞ্চলটাকে মোট 4টা ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সেন্ট লরেন্স নদীর অববাহিকা সমভূমি, সেন্ট নদীর সেন্ট লরেন্স নদীর অববাহিকার সমভূমি। অববাহিকার সমভূমি সেন্ট লরেন্স নদী। এটা কোনটা? এটা হচ্ছে পূর্ব উচ্চভূমি অঞ্চল ও কানাডীয় শিল্ড অঞ্চলের মধ্যবর্তী যে অংশটা সেটাকে বলা হচ্ছে সেন্ট লরেন্স নদীর অববাহিকা। এই সেন্ট লরেন্স নদীতে যে 5টা হ্রদের কথা বললাম, এই নদীটা কিন্তু এই 5টা হ্রদকেই ছুঁয়েছে। এই অঞ্চলটা এটাকে বলা হচ্ছে সেন্ট লরেন্স নদীর অববাহিকা সমভূমি। এবার আসছি আমরা হ্রদ অঞ্চলের সমভূমি। হ্রদ, হ্রদ অঞ্চলের সমভূমি। হ্রদ অঞ্চলের সমভূমি এই যে পঞ্চ হ্রদ, 5টা হ্রদের নাম বললাম। এর দক্ষিণ এলাকার যে দক্ষিণ তীরের যে এলাকা সেটা দক্ষিণ তীর মানে নিচের দিকে হবে, ম্যাপের দিকে নিচের দিকে। হ্যাঁ, এই যে 5টা হ্রদ এখানটায় আছে, এই যে 5টা হ্রদ আছে, এই 5টা হ্রদের এই নিচের দিকে দক্ষিণের যে অংশ, দক্ষিণ মানে ম্যাপের নিচের দিকটা হবে হচ্ছে দক্ষিণ, উপর দিকটা উত্তর, ডান দিকটা পূর্ব আর বাঁ দিকটা পশ্চিম। তোমরা এটা জানো, তাও আমি আরেকবার বলে দিলাম। এইটাকে বলা হচ্ছে বৃহৎ হ্রদ সমভূমি অঞ্চল, হ্রদ সমভূমি অঞ্চল। তারপরে আসছে কি প্রেইরি সমভূমি। প্রেইরি সমভূমি, প্রেইরি সমভূমি কি মধ্যভাগের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই সমভূমি অবস্থিত। মধ্যভাগের বিস্তীর্ণ এলাকা জুড়ে আছে। এখানকার সমভূমি মূলত তৃণাঞ্চল, তাই একে প্রেইরি তৃণভূমি বলা হয়। এই যে প্রেইরি তৃণভূমি, মূলত কি বিস্তীর্ণ এলাকা যেহেতু হচ্ছে কি তোমার গিয়ে তৃণাঞ্চল, এটা মানে অর্থাৎ ঘাস জমি, এই জন্য এটাকে প্রেইরি তৃণভূমি বলা হচ্ছে। আর কি মিসিসিপি মিসৌরি নদী, মিসিসিপি মিসৌরির অববাহিকার সমভূমি।
মিসিসিপি, মিসৌরি নদীর অববাহিকা এই চারটা অঞ্চলে ভাগ করা হচ্ছে। তাহলে কি একটা হচ্ছে কি সেন্ট লরেন্স নদীর অববাহিকার সমভূমি, হ্রদ অঞ্চলের সমভূমি, প্রেইরি সমভূমি যেটা আমরা প্রেইরি তৃণভূমি নামেও জানি, আর কি মিসিসিপি মিসৌরি নদীর অববাহিকার সমভূমি। এই চারটে ভাগে মধ্যভাগে এটাকে ভাগ করা হয়েছে। এবার বাকি যে আমাদের আছে এটা আমরা পরের ক্লাসে শুরু করি। তোমরা ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।